জেন জি বাঙালির নতুন সত্যজিৎ রায়, ওনার মতোই টল বুমিং ভয়েস আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি বানাতে পছন্দ করে শুভ্রজিৎ মিত্র। শুভ্রজিৎ, একটা সিনেমা ইউ আর এ প্রাউড ম্যান। আমি সব জায়গায় শুনছি 41 awards, 41 international nominations, 28 awards. Are producers happy? টাকা রোজগার করে দিয়েছে ওদের? আমার কাজ হচ্ছে ছবিটা ভালো করে বানানো, সেটাকে নিয়ে বিজনেস করার কাজটা প্রডিউসার্সদের। সো আই গেস ক্রিয়েটিভলি আই ডিড মাই পার্ট দ্য বেস্ট ওয়ে আই কুড। একটা সময় ছিল 60s 70s যখন আর্ট ফিল্ম ডিরেক্টরসরা খুব নজর কেড়েছিল। মৃণাল সেন, শান বেনেগল, ওনার সাথে তুমি কাজও করেছো। সেই সময়টাতে তারা ঠিক এই ল্যাঙ্গুয়েজ বলতেন যে আমাদের অ্যাজ এ ডিরেক্টর কাজ হচ্ছে ভালো মুভি করা, রাইট? কিন্তু আর্ট ফিল্ম ডিরেকশন, আর্ট ফিল্মের ইন্ডাস্ট্রিটা তারপরে মরে যায়। ইউ আর ট্রাইং টু রিভাইভ দ্যাট। How producers at the end of the day they bet money not for the sake of art but to make more money. Yes, কিন্তু তার জন্য মুদির দোকানও আছে পয়সা করার জন্য। হ্যাঁ, সো দিস ইজ প্রাইমারিলি ইজ আ ক্রিয়েটিভ মিডিয়াম। তো ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে তার থেকে বেশি টাকা আসে। আমি প্রডিউসারদের বলি সবসময় যে ওটা এসআইপিতে দিয়ে দেবেন, আপনি যদি টাকা করতে চান এসআইপিতে দিয়ে দেবেন, ফিক্সড ডিপোজিটে দেবেন, একটা মুদির দোকান খুলে নেবেন, মানে আজকালকার ঝাঁ চকচকে মুদির দোকান, তাতে বেশি টাকা আসবে। ছবি করতে গেলে সবার আগে আর্টের প্রতি যে দায়বদ্ধতা সেটা থাকা দরকার। তো দ্যাটস দ্য প্রাইমারি থিং। আর আমার কাছে যেটা মনে হয় বারবার ধরে, সো there is no art film or commercial film, either it's a good film or a bad film. এখন অবধি পথের পাঁচালী সবচেয়ে বেশি আর্ন করা, বিদেশে বিক্রি হওয়া সবচেয়ে বেশি আর্ন করা বাংলা ছবি। তাহলে পথের পাঁচালী আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম? সো আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কয়েনেজ। Long gestation. Box office is determined by the first 2 weeks, right? And everything is number. আজকে যাকে নিয়ে তুমি তোমার পছন্দের হিরো প্রসেনজিৎ, সেও একসময় নাম্বার দিতে পেরেছিল বলে সে সুপারস্টার হয়েছিল। So as a director you have to give numbers, otherwise do you really get producers to support you? No, this is a kind of conflicting thought যেটা তুমি বলছো, বিকজ ডিরেক্টর বলে যে নাম্বার দিতে হবে সেটা হচ্ছে টিপিক্যাল মেইন স্ট্রিম ডিরেক্টরস যারা, তাদের জন্য। আই গেস সেটা আমরা যে ধরনের ছবি করতে চাই সেটার জন্য অ্যাপ্লাই করে না। অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রডিউসার চাইবে তিনি যেটা ইনভেস্ট করছেন সেটা টাকাটা ফিরে আসুক। আমি নিজে টাকা ইনভেস্ট করলেও সেটা আমি চাইবো যে আমরা তো কেউ গৌরী সেন নয় যে যা টাকা লাগবে দিয়ে যাব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, সেটা তো ডেফিনেটলি নয়। কিন্তু আমি যেটা মনে করি, সো ইফ ইউ আর ট্রু টু ইয়োর আর্টস, ইফ ইউ আর অনেস্ট উইথ ইয়োর আর্টস, যদি ভালো করে একটা ছবি বানানো যায়, সেটা যদি ইমোশনালি নিজেকে আগে কানেক্ট করতে পারি, প্রিটেন্ডেড আতলামো না মেরে, তাহলে সেটা কিন্তু অডিয়েন্সও কানেক্ট করবে। এবং তাতে কিন্তু লাভ না হোক, প্রডিউসার যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা উঠে আসবে। বিকজ দেয়ার আর সো মেনি ওয়েজ টু আর্ন দ্য রেভিনিউ রাইট নাও। এখন শুধু কিন্তু বক্স অফিসের জন্য কেউ মুখাপেক্ষী থাকেন না। ঋতুদা করতেন যে মেইন স্ট্রিম যারা হিরো বা হিরোইন রয়েছে, যাদের একটা বড় ফ্যান ফলোয়িং আছে, সেই যদি তাদের আমি যদি কাস্টিংয়ে রাখি, তাহলে কিন্তু সেটা অনেক বেশি মাস অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য হবে। বিকজ শুধু আইনক্সে ছবি চালিয়ে টাকা ওঠে না। তো অভিযাত্রিক এই মুভিটা এত অ্যাক্লেম পেয়েছে, বক্স অফিসে কেমন করেছে? বক্স অফিসে ইট ডিড ওকে, বিকজ ওটা জাস্ট প্যান্ডেমিকের পরে রিলিজ হয়েছিল। তো তখনও আমাদের 100% ফুটফল অ্যালাউ করা হতো না। তারপর লোকে তখন মানে বোধহয় 60% কি 70% তখন অ্যালাউ করা হতো। তাতেও তখন একটা লোকের হলে যাওয়ার একটা সংখ্যা ছিল, যাবো কি যাবো না। বিকজ আমাদের প্রায় 1.5 বছর ছবিটা আটকে ছিল বিকজ অফ দ্য প্যান্ডেমিক। তো প্রডিউসারদেরও কিছু করার ছিল না যে ওনারা রিলিজ করতে হতো। সত্যি কথা বলো, তোমার কি মনে হয় যে অভিযাত্রিক তোমাকে যে রেকগনিশনটা দিয়েছে, তারপরে এটা কি ইজি হয়েছে আরো প্রডিউসার পেতে এই ধরনের মুভি বানানোর জন্য? অ্যাবসলিউটলি, বিকজ যেটা হয় ডিউরিং দ্য জার্নি, মানে একটা যদি একটা
কয়েন পড়ে, একটা যদি তকমা পড়ে, হ্যাঁ হি ইজ আ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, কারণ গুজরাটের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে দুখানা, আর তাছাড়া এতগুলো ইন্টারন্যাশনাল রেকগনিশন, ফিল্ম ফেয়ার্স। সো এইটা না একটা পিচিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ম্যাটার করে। হ্যাঁ, কিন্তু তার সাথে এটাও স্টিরিওটাইপ হয়ে যায়, এরকম অনেক অ্যাক্টার্সরা হয়ে যায় স্টিরিওটাইপ। আচ্ছা, একটা সময় নাসিরুদ্দিন শাহ খুব চেষ্টা করেছিল সেই স্টিরিওটাইপ থেকে ভেঙে বেরিয়ে কমার্শিয়াল মুভি করার। একটা ডিরেক্টরও স্টিরিওটাইপ হয়ে যায়, প্রডিউসাররা তাকে কমার্শিয়াল মুভির জন্য আর ব্যাকিং করে না। কিছু প্রডিউসার থাকে যারা আর্ট ফিল্ম করতে চায়, সেই ডিরেক্টরের কাছে যায়, তোমার কাছে হয়তো আসবে আরো একটা অভিযাত্রীদের মতো মুভি বানাও, কিন্তু কমার্শিয়াল মুভিতে কি তারা তোমাকে সাপোর্ট করবে? আজকে জিতকে নিয়ে মুভি করতে গেলে কি তোমাকে বেছে নেবে কোনো প্রডিউসার? এইটা আদৌ এরাউন্ড, বিকজ আই সিলেক্ট দ্য সাবজেক্ট, আই সিলেক্ট দ্য অ্যাক্টার্স, আই সিলেক্ট দ্য প্রডিউসার, নট দ্য আদার ওয়ে রাউন্ড। সো আমার যার সঙ্গে ভাইব ম্যাচ করে আমি তার সঙ্গেই কাজ করি। প্রাউড ম্যান। আই ট্রাই টু বি লাইক দ্যাট। তাড়াতাড়ি তুমি সাকসেস পেয়েছো নাকি সময় লেগেছে? প্রচুর সময় লেগেছে, বিকজ আমার কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে, মানে পুরোটাই গ্রাস রুট লেভেল থেকে উঠে আসা। আমার ইনফ্যাক্ট মনে আছে, বিকজ আমি একটা দুটো ছবিতে প্রজেক্টে অ্যাসিস্ট করেছি, ঋতুদাকে অ্যাসিস্ট করেছি, শামজিকে অ্যাসিস্ট করেছি, টু নো মানে কীভাবে বড় পর্দায় কাজ হয় সেইটা জানার জন্য। আমার আজও মনে আছে, বিকজ আই ওয়াজ আ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, মাই ভেরি ফার্স্ট ডে অফ শুটিং প্রফেশনালি, I was in second year. I was studying. I was in second year of my engineering. So ঋতুদার শুট ছিল, বুম্বাদা ছিল প্রডিউসার, ঋতুদার ডিরেক্টর, আমি ছিলাম সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। ভেরি ফার্স্ট ডে অফ শুট, ভোরবেলা আমাদের একটা জোকার ওদিকে একটা আউটডোর শুট ছিল। সো আমি এখন জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। সো ইটস আ লং ব্যাক, 96। তো সেইখানে যাওয়ার জন্যে তো আমাদের টেকনিশিয়ান স্টুডিও থেকে আমাদের পুরো ইউনিটটাকে নিয়ে যাওয়া হবে। অবভিয়াসলি ডিরেক্টর বা যারা সিনিয়র অ্যাক্টার্স তারা তো তাদের নিজেদের গাড়িতে গেছে সব কিছু। আমার মনে আছে ভোরবেলা আমি সেন্ট্রাল ক্যালকাটায় থাকতাম তখন, তো ভোরবেলা আমি সেই টালিগঞ্জে এলাম এবং সেখান থেকে মেকআপ ভ্যানে, মেকআপ মেটেরিয়াল যে ভ্যানে নিয়ে যাওয়া হয়, মানে নট ভ্যানিটি ভ্যান, মেকআপ মেটেরিয়াল অ্যান্ড প্রোডাকশন ট্রাঙ্কস যে গাড়িতে যায়, সেই গাড়িতে আমাকে তোলা হয়েছিল এবং আমি প্রোডাকশন ট্রাঙ্কের ওপর বসে শুটিংয়ে গিয়েছিলাম। তো এইরকম জায়গা থেকে আমি শুরু করেছি। দেবী চৌধুরানী, এই মুভিটা আমি ভেবে দেখো, দেবদাসকে 3 বার এর আগে বানানো হয়েছে। কারেক্ট। শুভ্রজিৎ অভিযাত্রীকে যদি আমি আর্ট ফিল্ম বলি, আমি শুনছি তারপরে তুমি একটা কমার্শিয়াল মুভি বানাচ্ছ, দেবী চৌধুরানী, বেশ ভালো স্কেলে বানিয়েছো, অ্যাবাউট 9 crore of investment or whatever. More than that. যেটা বাংলা সিনেমার জন্য খুব বড় ইনভেস্টমেন্ট। আমি জানি না কেন আমি যখনই তোমার সাথে দেখা হয় আমি তোমাকে প্রডিউসারের চোখ দিয়ে দেখি। তো আর্ট ফিল্ম মেকার, 7টা মুভি বানিয়েছে, মোটামুটি সবকটাই আর্ট ফিল্ম, and I have some monies to invest. তো আমি কি মানে কি পেতে পারি তোমার কাছ থেকে? ভালো ছবি, সেটাই বলতে পারি। না চললে সেটা কি করে এখনো আমার টাকা কিভাবে রিকভার হবে? না, এটা এখন অনেকগুলো অপশনস আছে একজন প্রডিউসারের টাকা যেটা ইনভেস্ট করছে, প্রডিউসার বা ইনভেস্টার, সেগুলো রিটার্ন আসার। সো ফিল্ম মেকিং ইজ এ ক্যালকুলেটিভ গ্যাম্বল। আগে থাকতে কেউ বলতে পারবে না যে কত টাকা আসবে, বিকজ ওটিটি ভ্যালু এরকম একটা হতে পারে, একটা প্রেডিকশন দেওয়া যেতে পারে, বা টিভি রাইটস থেকে এটা আসতে পারে। তো বক্স অফিসটা ইটস প্রিটি আনসার্টেন, মানে ওটার মানে জনতা জনার্দন টাইপ। তো এবার কিন্তু ওটা একটা আইডিয়া করা যেতে পারে যে কীরকম হতে পারে। সো ইটস মোর অফ আ ক্যালকুলেটিভ গ্যাম্বল। তো সেটা দেখে যদি আমরা মানে নর্মালি প্রডিউসাররা যেটা করে যে দেবী চৌধুরানী কি হতে চলেছে, আর্ট না কমার্শিয়াল? আবার বলছি, আই এম ট্রাইং টু মেক এ গুড ফিল্ম, মানে আর্ট না কমার্শিয়াল। বাংলা সিনেমাতে 9-10 কোটি টাকা ইনভেস্ট করে ডিরেক্টরের উপরে কতটা প্রেশার থাকতে পারে তার রিটার্ন দেওয়ার, এটা আমি আন্দাজ করতে পারি। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি থাকে। আমি ওই প্রেশারটা নিই না। ওই প্রেশারটা নিলে তাহলে আমি ছবিটা বানাতে পারবো না। একটু বেশি উন্নাসিক তুমি? প্রচন্ড, একটু না। নার্সিসিস্ট আই গেস, বিকজ আই হ্যাভ মাই ওন ওয়ার্ল্ড হুইচ আই হ্যাভ ক্রিয়েটেড, আমি তার বাইরে দেখতে চাই না।
সো তার মধ্যে যেটা রয়েছে মানে মানে এটা এতটা সেলফ প্রাইড, ইটস নট সেলফ, আত্মমহিমা একদম এভাবে না। কি ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা যায়? বম্বেতেও যাদের এই ধরনের সেলফ প্রাইড থাকে, সেটা সিঙ্গার্স হোক, ডিরেক্টরস হোক, তারা ইভেনচুয়ালি বিদার করে যায়। I'm not trying to survive in the industry. I'm here to create a lasting legend or kind of যেটা আজ থেকে I'm trying to create certain films যেটা নিয়ে আজ থেকে 50 বছর পরেও কথা হবে। এই বছরের হাইস্ট গ্রসার হলো কিনা সেটা আমার কনসার্ন নয়। ডেফিনেটলি ইটস লেটস আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট কারা করছে? যারা মারওয়ারি প্রডিউসার, তারা কি বিয়ন্ড কমার্শিয়াল দেখছে? সো তারা তো করেছেন, মানে দে আর দ্য লিডিং প্রডিউসার অফ ইস্টার্ন ইন্ডিয়া, তো তারাও তো অন্যরকম ছবি করেন। সো আই গেস প্রডিউসারদের মধ্যে দুটো খিদে থাকে, একটা হচ্ছে নিজের কফর্টটাকে ভর্তি করা, তো ওইটা ভীষণভাবে দরকার, ওটা না হলে আবার এই ধরনের ছবিগুলো হয় না। আর তুমি কি প্রডিউসারদের সাথে বসে এরকম কাটা কাটা কথা বলো? মানে আমি কাটা কাটা কথা না, মানে খুব রুড শোনাচ্ছে, আমি যে দোকান বন্ধ, তাহলে দোকান খুলে নাও, এটা কি তারা ডাইজেস্ট করবে? যে করবে মানে যে আমার সঙ্গে যার মতের মিল হবে তারা করবে, বিকজ আমি ওইভাবে তো মানে আই ক্যানট বি এ ইয়েস ম্যান বাই নেচার, আই ক্যানট বি, আমার টিপিক্যাল আলফা মেল, সো আই জাস্ট ক্যানট বি। আমি ভুল বলিনি, জেন জির নতুন সত্যজিৎ রায়, এটা আবার বাড়াবাড়ি, মানে উনি যদি 100 হন আমি -100, সো ওইটার তুলনাই আসে না, ওটা মানে কেন বলা হচ্ছে না, মানে জাস্ট ওটা তুলনা আসে না। আর আমি শুনছি তোমার সার্কিটে অনেকেই বলছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি করেছিল একটা স্টেটমেন্ট করার জন্য, যে আমি ওয়ানাবি সত্যজিৎ রায়। ব্ল্যাক অ্যান্ড এই মুভিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা, আই হেট দ্য ওয়ার্ড ওয়ানাবি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার ভীষণ ডেফিনেট রিজন ছিল, বিকজ দেয়ার ইজ এ সেইং দ্যাট গোজ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাপচার্স ইয়োর সোল। আই ওয়ান্টেড টু ক্যাপচার দ্য সোল অফ দ্য এন্টায়ার দ্য জার্নি অফ অপু। তো একটা ভিনটেজ বেনারস, পুরো শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের নিশ্চিন্তপুর যেটা ক্রিয়েট করা হয়েছিল টাকি আর বোলপুর মিলিয়ে, তারপর নর্থ ইস্ট ইন্ডিয়ার ঘন জঙ্গল, মানে এগুলো তো ভিজুয়ালি ভীষণ একটা ইন্টারেস্টিং একটা জিনিস। তাহলে এই যে ইন্টারপার্সোনাল রিলেশন, বাবা আর ছেলের যে সম্পর্কের গল্প, সেইটা থেকে হারিয়ে গিয়ে না লোকে ওই চাকচিক্য জাঁকজমকের দিকে চলে যেত। ভিজুয়ালি তো ইটস এ গ্র্যান্ড স্কেল, তো সেইটা থেকে যতটা সেইটাকে সাটল রাখা যায় ভিজুয়াল গ্র্যান্ডিয়রটা। হাউ ডিড ইউ স্ট্রাইক আপন দিস আইডিয়া? কি আমি ট্রায়োলজি তো বলবো না, তার নেক্সট স্টেজটা করব, দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য অপরাজিতর কনক্লুডিং পার্টটা করব, এই আইডিয়েশনটা কোথা থেকে এসেছিল? কেউ তোমায় দিয়েছিল? না না না, আমি ওই উপন্যাসটা পড়তে তাহলে এটা তো করেননি সত্যি দেবো। যেটা সন্দীপ রায় ভাবতে পারলো না, সেটা একটা বহিরাগত ডিরেক্টর, যার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, লিনিয়েজ ছিল না ইন্ডাস্ট্রিতে, সে এসে কিভাবে ভাবলো? তোমার তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। সন্দীপ রায় বাবু যেটা ভাবতে পারলেন না, তুমি কি করে পারলে? এটা তো বাবুদাই উত্তর দিতে পারে, এটা উত্তর আমি কখনো ওনার সাথে দেখা করে এটা ডিসকাস করেছো? না না, আমি বললাম না, আমি একটা আমার একটা বানানোর পরে দেখা করেছিল না, আনফরচুনেটলি বাবুদার সঙ্গে দেখা হয়নি এর মধ্যে।
শুভ্রজিতের নতুন প্যান ইন্ডিয়া বাংলা ছবি, ইনফ্যাক্ট এই জনারটা নতুন অ্যাড হয়েছে, প্যান ইন্ডিয়া বাংলা ছবি দেবী চৌধুরানী, রিলিজ হবে এবছর যে কোনো সময়। শুভ্রজিৎ, 7টা ল্যাঙ্গুয়েজে এই ছবিটা ডাবড হবে, যেটাকে তুমি মাল্টিলিঙ্গুয়াল মুভি বলছো। আর এই জনারটা এখন ইনফ্যাক্ট হিন্দিতেও এক্সিস্ট করে না, অত আমরা দেখি না হিন্দি মুভিজ বাংলাতে ডাব হয়ে আসে। এইটা আমার মনে হয় রিজিনাল ল্যাঙ্গুয়েজটা বেশি এটাকে নিয়ে কালটিভেট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিছু ন্যাশনাল যে আর্টিস্টদের হিন্দি অডিয়েন্স রেকগনাইজ করে তাদের নিলে না কেন? এইটা তোমার সব কাজ কিন্তু বাঙালি। এইটা প্রথমেই আমি প্রোডিউসারদের বলে দিয়েছিলাম, এন্ড দে হ্যাভ এগ্রিড টু দ্যাট, যে এইটা সবাই বাংলারই লোক থাকবে, অ্যাজ সিম্পল। তার কারণ কি? আমি বাঙালি বলে, আমি বাংলার লোক। হ্যাঁ, কিন্তু তুমি উত্তরপ্রদেশের একটা অডিয়েন্সকে কিভাবে প্রসেনজিৎকে চেনাবে? আজকে এই যে কেজিএফ এর যে ছেলেটি, তাকে আমরা চিনতাম কেজিএফটা রিলিজের আগে? ছবি চিনিয়েছে তো। যেরকমভাবে দেবদাস মুভি 3বার বানানো হয়েছে, কিন্তু যখন সঞ্জয় লীলা বানালেন তখন সেই মুভিটা উনি যে স্কেলে বানালেন সেটা হয়তো অরিজিনাল দেবদাস সেরকম ছিল না, কিন্তু উনি হিন্দি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য স্কেল আপ যেটা করলেন, যে গ্র্যান্ডারটা আনলেন, সেটা শুধুমাত্রই শুধুমাত্রই হিন্দি মুভি স্টার্সদের নিয়ে হতে পারে। সেটা দেবী চৌধুরানীও হতে পারতো। হ্যাঁ, আমার কাছে অফারও ছিল। কি অফার ছিল? যদি এটা দীপিকা পাডুকোন বা প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে করা হয়, বাট আই রিফিউজড। আর সেটা করলে তুমি রাতারাতি, আমাকে 2-3 বছর ওয়েট করতে হতো। হ্যাঁ, কিন্তু তুমি রাতারাতি বম্বে সার্কিটে বড় ডিরেক্টর হয়ে যেতে। কিন্তু আমি যে ছবিটা বলতে চাইছি সেটা তো হতো না। কেন হতো না? কেন হবে? একটা দেবী চৌধুরানী প্রিডমিনেন্টলি একটা বাংলার গল্প, একটা বাঙালি মেয়ের যে বডি স্ট্রাকচার, যে বাংলা লালিত্য, সেটা কি করে একটা নন বেঙ্গলি মহিলার মধ্যে আসে? দেবদাসে কি যারা একদমই মানায়নি, কিন্তু সেই মুভিটা সুপারহিট ছিল, সঞ্জয় লীলা বনসালীকে বানিয়েছিল ওই মুভিটা। হ্যাঁ, তো অবভিয়াসলি মানে ছবি হিসেবে সেটা ভালো, কিন্তু সেটা তার মধ্যে বাঙালিত্বটা কতটা, বাঙালিয়ানাটা কতটা ছিল, সেটা তো ছিল না। তুমি কি সেই দিক থেকে অনেকটা, মানে সেদিক থেকে যখন আগে যেটা ছিল বিমল রায় যেটা করেছিলেন, সেটা অনেক বেশি বাঙালিয়ানা ছিল, সেটা তো সুপারহিট ছবি ছিল। কিন্তু তুমি তো কোথাও না কোথাও একটা সময় বম্বেতে তুমি খুব ফ্রিকোয়েন্টলি যেতে, এখনো যাই, বম্বে ইজ মাই সেকেন্ড হোম। হ্যাঁ, নিজেও বলেছো যে আমি বারবার যেতাম প্রোডিউসারদের সাথে, দিনে 3-4বার করে মিটিং করা। তো কোথাও না কোথাও অ্যাম্বিশন তো আছে যে না, ইটস অ্যাবাউট আমার আজকে যদি আমার একটা কোনো কাজ করতে গিয়ে মনে হয় এটা আমি হিন্দিতে করতে চাই, হিন্দি অ্যাক্টরসদের নিয়ে, তো আমি সেটা করবো। ইনফ্যাক্ট আমার একটা বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কথাও চলছে এখন, তো সেটাতে আমার ন্যাশনাল যারা কাস্টিং হচ্ছে সেরকম কাস্টিংই থাকবে, তাতে আমার বাঙালিকে দরকার নেই। আমি এখন যদি একটা কোনো জাস্ট আমি উদাহরণ হিসেবে বলছি, আমি শিবাজির বায়োপিক করি, আমি তো সেখানে কোনো বাঙালি অ্যাক্টরকে নেব না। হ্যাঁ, কিন্তু দেবী চৌধুরানী একটা হিস্টোরিক্যাল বাঙালি চরিত্র হলেও রেস্ট অফ দ্য কান্ট্রি খুবই ইন্টারেস্টেড হবে এই ধরনের। বাঙালিদের নিয়ে কাজ করতে অসুবিধাটা কোথায়? আজকে ওই স্টার পাওয়ার কিন্তু ওর ম্যাটার করে না, আজকে গল্পটা ঠিক, বিকজ স্টার পাওয়ার ম্যাটার না করলে প্রসেনজিৎকে নিলে কেন? হ্যাঁ, কিন্তু আমি ন্যাশনালি বলছি, আজকে যদি বুম্বাদার কথা যদি আসে, সেটা একটা মাসের কাছে যে গ্রহণযোগ্যতাটা সেটার জন্য রয়েছে, কিন্তু ন্যাশনালি ওই মাউন্টিং এর জন্য যে স্টার পাওয়ার। দেবী চৌধুরানীর রোলের জন্য শ্রাবন্তীকে কেন বেছে নিলে? যদি বঙ্কিমচন্দ্রের এটা দেখা যায়, বর্ণনাটা একদম মানে লক্ষ্মী প্রতিমার মতো মুখ, এখন রেসিস্ট শোনালেও মানে সেই সময় যদি আমি এটা 1770-এর প্রেক্ষাপটে, তো যদি আমি সেই সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি, সেই সময় মেয়েদের কিন্তু এরকম জিম ফিগার হতো না, মানে তাদের একটার মধ্যে একটা শারীরিক গঠনে লালিত্য থাকতে হতো, ফর্সা না হলে মানে বড় বাড়িতে বিয়ে হবে না, তো এইরকম অনেক কিছু শারীরিক লক্ষণ ছিল। এটাও কি ঠিক যে কোনো ডিরেক্টরদের কমফর্ট লেভেল থাকে কিছু হিরোইন্সদের সাথে, হিরোজের সাথে, যাদের সাথে তারা কাজ করতে পছন্দ করে। আজকে যে লালিত্য তুমি খুঁজছো সেটা অনেক বাঙালি হিরোইনদের মধ্যেও আছে, রিয়ার মধ্যেও আছে। শ্রাবন্তীকে কি শুধুই বেছে নিলে এই কারণে বিকজ ইউ কমফোর্টেবল ওয়ার্কিং উইথ হার? না না, সেটার থেকে বড় কথা হচ্ছে যে আমার কাছে কাজের জায়গাটা কাজের জায়গা, বন্ধুত্বের জায়গাটা বন্ধুত্বের জায়গা। তো মানে অনেকেই রয়েছে এখানে কাজ করেছে যাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, তো সেটা দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর অ্যাট অল।
তো যে ধরনের যে লক্ষ্মী প্রতিমার মতো মুখ, কিন্তু ভেতরে একটা ডিয়ার ডেভিল নেচার, একটা অভিনয় ক্ষমতাটাও ডেফিনেটলি দরকার, তার সঙ্গে স্টার পাওয়ারটাও দরকার, এই সবকটার যে কম্বিনেশন সেটা আমার মনে হচ্ছে একমাত্র শ্রাবন্তীর মধ্যেই রয়েছে। শুভ্রজিৎ, তুমি তিনজন স্বনামধন্য ডিরেক্টরের সাথে যুক্ত ছিলে কোনোভাবে, তাদের সান্নিধ্য পেয়েছিলাম। ঋতুপর্ণ ঘোষ, অসিত সেন আর শ্যাম বেনেগল। একদম। ঋতুপর্ণ আর শ্যাম বেনেগল আর্ট ফিল্ম ডিরেক্টর ছিল। আমি অবসেসড এই যে আর্ট ভার্সেস কমার্শিয়াল তোমাকে নিয়ে। আর সেখানেই অসিত সেন অসাধারণ কমার্শিয়াল মুভিজ বানিয়েছেন রাজেশ খান্নাকে নিয়ে, সুপারহিট মুভিজ। এই তিনজনের মধ্যে কার ইনফ্লুয়েন্স তোমার উপর বেশি ছিল? কারোর না, বিকজ হোয়াট আই হ্যাভ লার্ন অন মাই ওন। বিদেশি ছবি দেখে, লাইব্রেরিতে পড়াশোনা করে, এনাদের সঙ্গে কাজ করাটা বা শেখাটা পুরোটাই হচ্ছে ইটস এ কাইন্ড অফ প্রফেশনাল অ্যাসাইনমেন্ট। আর সেটা আমাকে সাহায্য করেছে ইন্ডাস্ট্রিটাকে চেনাতে, যোগাযোগ বাড়াতে, নাথিং মোর দ্যান দ্যাট। তোমার যে ধরনের ছবি, কোথাও না কোথাও যেটুকু আমি দেখেছি, আমার মনে হয় বেশি ইনফ্লুয়েন্স ঋতুপর্ণ ঘোষের মতো ফিল্ম মেকিং এর। নট রিয়েলি, আই বেগ টু ডিফার, বিকজ ঋতুদার অসিত সেন অত ডিটেইলিং এ যান না যতটা। ইটস নট অ্যাবাউট ডিটেইলিং, ইটস নট অনলি অ্যাবাউট ডিটেইলিং। সো ডিটেইলিং তো একটা ডিরেক্টরের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা অস্ত্র। তো তার সঙ্গে ইনফ্লুয়েন্স বাই ঋতুপর্ণ ঘোষ বলাটা আমার মনে হয় ঠিক হবে না। সো আমি যেটাই বলছিলাম, আজকে আমি পিরিয়ড পিস ছবি বানানো পছন্দ করি। তো আজকে যদি তুমি রিডলি স্কটের ছবি দেখো বা আকিরা কুরোসাওয়ার ছবি দেখো, সেগুলো অনেক বেশি ডিটেলিং থাকে। ঋতুদার স্টাইল অফ স্টোরি টেলিং আর আমি যে ধরনের মাই স্টাইল অফ স্টোরি টেলিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আই বিলিভ তোমার স্টার ট্যান্ট্রামস স্টারের দিক থেকে অ্যাজ এ ডিরেক্টর কিছু কম নয়। প্রথম কথা আমি এক্সপেন্সিভ টু দ্য প্রোডিউসার্স অ্যাজ এ ডিরেক্টর। না, প্রথম কথা হচ্ছে যে বাঙালি ডিরেক্টররা এখনো বেশ সাদামাটা। সেটা তাদের প্রবলেম, সেটা আমার প্রবলেম না। সো প্রথম কথা আমি নিজেকে স্টার বলে মনে করি না। হোয়াটস ইউর পে চেক? কত পাও? এই বলতে নেই। সুন্দরী মহিলাদের বয়স আর ছেলেদের পে চেক বলতে নেই। একদম। পে চেক ইজ অ্যান বেঞ্চমার্ক অফ অ্যান্ড ইয়ার্ডস্টিক অফ সাকসেস। আন্ডারস্ট্যান্ড, আজকে যে কোনো মুভি স্টার বলে, যে কোনো টপ লয়ার্স বলে আমার বেঞ্চমার্ক এটা। কারেক্ট, রাইট? কারেক্ট। দুঃখী কোনো লাভ নেই, বলো না। ইটস মাচ মোর দ্যান এখানকার বাংলা ডিরেক্টররা যা পায়। এত লজ্জা পাচ্ছ কেন? মানে এইগুলো নজর লাগে প্রচুর লোকজন। নজর লাগাটা উচিত না। আচ্ছা, ও এত টাকা পায়, কেন পায়, কি পায়, কি দরকার? ইনকাম ট্যাক্স তো ভরো। একদমই। তাহলে নজর কার লাগে? মানে পুরো না, লোকজনের নজর লাগে, ইন্ডাস্ট্রি নজর লাগে। কি দরকার? না এই এতক্ষণ গল্প করছি, না, কিন্তু এটা হচ্ছে আজকে ইঞ্জিনটা ভালো চলছে, কালকে ইঞ্জিনটা ভালো চলবে তার তো কোনো গ্যারান্টি নেই। না চললেও তোমার কিছু এসে যায় না, এত জমিদারি আছে, তাতে কি হয়েছে? তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাজের জায়গাটাতে ইটস আ কাইন্ড অফ জমিদারি আছে তো
হ্যাঁ, আমি এই দিকে হচ্ছে যে প্রফেশনাল স্যাটিসফ্যাকশন, যে আই ক্যান ডিমান্ড অ্যান্ড অর কমান্ড দিস অ্যামাউন্ট অফ মানি। আসতে পেরেছিলে কারণ তোমার কাছে একটা খুশি ছিল। আমি 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 একটা সাধারণ, খুব ক্রিয়েটিভ হতে পারি, আমি তোমার থেকেও ভালো ক্রিয়েটিভ হতে পারি, কিন্তু আমি একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে এই কেরিয়ার রিস্কটাকে নিতে পারি যে আমি একটা ডিরেক্টর হব। আজকে 100টা লোক চেষ্টা করে 2টো লোক ডিরেক্টর হতে পারে, বাকি সবাই ভিদের করে যায়। তারপরে তারা কি করে? তারা তো অন্য কোথাও চাকরি পায় না। সুতরাং কোথাও না কোথাও তোমার সেই ফাইন্যান্সিয়াল কুশনটা ছিল। ওই কুশনিংটা আমি কখনো ইউজ করিনি, আমার করনি, কিন্তু স্বাভাবিকভাবে মনের ভেতরে ছিল যে কোনো ব্যাপার না, না হলেও আমার জমিদারি আছে। আমার কাইন্ড অফ আমি জমিদারি আছে কথাটা শুনতে খুব খারাপ লাগে, তো এনিওয়ে আজকে 75 বছর স্বাধীনতার পরে এটা শুনতে খারাপ লাগে। সো বাট কিন্তু এখনো তো তুমি খাজনা সাইন করো। ইয়েস, কাইন্ড অফ। কি রকম? ওই মানে পুজোর সময় আসে। সো টক অ্যাবাউট সো why haven't you produced your own movies? তুমি যখন ফাইন্যান্সিয়ালি এত ওয়েল অফ, নিজের ভিশনকে নিজে প্রডিউস করলে অনেক বেশি অ্যাকচুয়ালাইজেশন যেটা বলে সেটা হতে পারে। আমি দুটো জিনিস সামলাতে পারবো না, বিকজ আই এম মোর অফ আ ক্রিয়েটিভ পারসন। আমার মানে আমি একদমই মেটেরিয়ালিস্টিক নয়। সো যার ফলে ওই জিনিসটা আমার মাথায় যদি থাকে কন্টিনিউয়াস, যদি ওটা মাথার মধ্যে ঘোরে, ওটা আমার পক্ষে খুব অসুবিধা হয়। যার ফলে আমার যখন প্রোডাকশনও হয়, যে মানে আই এম ফর্চুনেট এনাফ এখন অবধি যেসব প্রডিউসার আমরা পেয়েছি, দে আর ভেরি সাপোর্টিভ। শুভ্রজিৎ, তুমি শুধু ক্রিয়েটিভ জিনিসটা নিয়ে চিন্তা করো, তোমার যেটা লাগবে বলো, আমাদের এই বাজেট রয়েছে, আমরা একটা আলোচনা করে নেব যে এই বাজেটের মধ্যে আমরা কতটা তোমাকে প্রোভাইড করতে পারছি। বাকিটা যদি আমরা প্রোভাইড না করতে পারি, তুমি সেটার একটা কোনো ক্রিয়েটিভ একটা সলিউশন বার করো যে কিভাবে তোমার ভিশনটাকে আমরা অ্যাচিভ করতে পারি। সো এইভাবেই কাজটা হয়। তো যার ফলে আমার এন্টার যে মানে একটা যখন প্রোডাকশন হয়, সেটা তো একটা রেগুলার একটা ফিনান্সিয়াল একটা ট্রানজ্যাকশনস হয়, মানে সেটা ইন ল্যাক্স, in a span of হয়তো একটা ইন্টারস্টিটিউলে ইন মেনি ক্রোর্স দ্য কাইন্ড অফ ফিল্ম আই মেক। তো সেইটা মাথায় রাখলে ছবিটা বানাতে পারবো না। মানে আমি যদি কোনোদিন ছবি প্রডিউস করি, তাহলে আমি ছবি প্রডিউসই করবো, সেটা ডিরেক্টর অন্য কেউ থাকবে। So eventually, whether they are movie stars or directors, তাদের লাইফের গোল হয় যে তারা প্রডিউস করবে, এবং তারা সেই দিকেই চলে যায়। আজকে জিতো নিজের মুভি প্রডিউস করতে শুরু করেছে, একটা সার্টেন কার্ভের পরে পিপল বিকাম প্রডিউসার্স। সেই কার্ভটা তোমার জীবনে কবে আসবে? টাকা তো আছে না, ইটস নট অ্যাবাউট টাকা। আমি বললাম ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট ইনভলভমেন্ট। মানে টাকা দিয়ে ছবি হয় না। ওই একটা মানে টাকা যারা দেয় তারা ইনভেস্টর হয়। কোথাকার জমিদারি তোমার? আছে 2-3 জায়গা। আমার জমিদারি না, অ্যানসেস্টর। সেটা 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 তুমি এখন সামলাচ্ছ? সামলাই না, আমি একদমই সামলাই না। সো ওই বললাম না, আমি একদমই মেটেরিয়ালিস্টিক না। সো ইনহেরিট করেছো, সামলাতে হবেই। না, ওখানে যারা ওখানে রয়েছে লোকজন, তারা আছে সব কোথাকার সিনিয়র কাকু টাকু সব আছে। কোথাকার জমিদারি? 2 জায়গাতে আছে, একটা হচ্ছে ওই ধনিয়াখালী আর একটা আমতা। নিজের নিজের জায়গায় গিয়ে যেখানকার জমি, আমি কোনোদিন যাইও নি ওখানে। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর ইনকাম? তুমি বলছো যে আগে ডকুমেন্টারি করতে, এখন আর করো? ডকুমেন্টারিটা মানে আমি এখন বাংলা ছবিতে যা পাই, ডকুমেন্টারি করলে তার থেকে বেশি টাকা পেতাম। সো বিকজ আমি তো আই ইউজ টু মেক ডকুমেন্টারিজ ফর ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। সো ডলারে পেয়েছে কাজ। তো ছাড়লে কেন? ছাড়ি না, মানে সো প্রেস্টিজিয়াস। সো হোয়াট, সো হোয়াট। আমি একটা সিনেমা বানাতে চাই, যে সিনেমাটা নিয়ে হয়তো আমি কোনোদিন অস্কার পেতে পারি। তুমি যার সাথে কাজ করেছিলে, শ্যাম বেনেগল, উনি যতগুলো, অনেকেই জানে না, যত মুভিজ বানিয়েছেন তার থেকে অনেক বেশি ডকুমেন্টারিজ বানিয়েছেন, এবং সাধারণ ডকুমেন্টারিজ বানিয়েছেন যেটা সাধারণ লোকে জানেন না। একদম। তো তুমি ডকুমেন্টারিজ ছাড়লে কেন? এই যে অ্যাওয়ারনেস, দ্য সেম থিং। এই যে কথাটা বললে যে শ্যামজি এরকম অসাধারণ অসাধারণ ডকুমেন্টারিজ বানিয়েছে, লোকে জানে না। আমাদের ইন্ডিয়াতে ডকুমেন্টারিজ নিয়ে অ্যাওয়ারনেসটা ভীষণ কম। সো একটা তো লোকের মনে কোথাও একটা সুপ্ত বাসনা থাকে যে লোকের গ্রহণযোগ্যতাটা পাওয়ার, অ্যাডিউলেশনটা পাওয়ার, সেটা ডকুমেন্টারিজে ইটস ভেরি লিমিটেড। আমি একটা সত্যি কথা বলবো, মনের কথা একদম। ডকুমেন্টারিজে অত সুন্দরী মেয়েদের সান্নিধ্য পাওয়া যায় না। কে বলেছে? পাওয়া যায়। কে বলেছে? যতটা বাংলা সিনেমা করলে ক্যামেরা, ওখানে তো বরং ইউএস আর ইউরোপের মেয়েরা সব প্রোডাকশনে আসে।
শুভ্রজিৎ, মুভি ইন্ডাস্ট্রিতে, আমি বাংলা হিন্দির কথা বলছি না, জেনারেলি বন্ধু সঠিকভাবে বানানো যায় কি? একটু ডিফিকাল্ট, কারণ ভীষণ কাটথ্রোট ইন্ডাস্ট্রি তো, মানে সামনে সবাই খুব গলায় জড়িয়ে ধরে, পেছনে গিয়ে ছুরি মারার চেষ্টাটা করে। রাজ চক্রবর্তীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন? খুবই ভালো সম্পর্ক। ও কি এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যেটা বোঝালে? ওর ক্যারিয়ারগ্রাফ আর আমার ক্যারিয়ারগ্রাফটা পুরোটা আলাদা, তো তো সেটা আমি কি করে বলতে পারবো। তোমার কম্পিটিটর কে টলিউডে? কেউ না। সেটা কেন? বিকজ আমার যে নিশটা রয়েছে, আমি যেভাবে নিজে এটা গ্রাফ করেছি, সো আই এম নট ইনটু এনি র্যাট রেস অর সামথিং। আচ্ছা, র্যাট রেসে থাকলেই তখন কম্পিটিশনের ব্যাপার। আর র্যাট রেসটা কি? ওই যে আমাকে 1 নম্বর হতে হবে, ক্লাসের ফার্স্ট বয় হতে হবে, সেই জন্য। তুমি বলে যে এই ইন্ডাস্ট্রিতে বন্ধু বানানো যায় না, তাহলে ইন্ডাস্ট্রির বাইরে কি ধরনের বন্ধু আছে তোমার? আমার খুব একটা বন্ধু বান্ধব নেই, আমি মোর অফ আ লোনার। এরকম হয়েছে কোনো মেয়ে তোমার মুভিতে চান্স পাওয়ার জন্য, অভিনয় করতে চান্স পাওয়ার জন্য তোমাকে অ্যাপ্রোচ করেছে ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য? অন্তত সপ্তাহে এরকম আমার কাছে 4খানা প্রপোজাল কি করো তখন? কিছুই করি না, অ্যাভয়েড করি। ইটস এ লিওর। সো হোয়াট? কেন নেবে না? কেন নেব? কেন নেবে না থেকে বড় কথা, কেন নেব? হ্যাঁ, কিন্তু নেবে না কেন? না, আমার কাছে কাজটা প্রায়োরিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার জাস্ট অন্য কোনো বিষয় আমার মাথায় থাকে না। খারাপ কি আছে? না, আমার কাছে খারাপ, সবার তো নিজস্ব। সো এথিক্সের বেঞ্চমার্ক কি? আই এম আ ভেরি কাইন্ড অফ আ ট্রেডিশনাল পারসন, সো যেভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যে এথিক্যাল ভ্যালুসগুলো আমার মধ্যে ইমবাইব করা হয়েছে ছোটোবেলা থেকে, সো সেটা নিয়েই থাকতে আমি পছন্দ করি। So how does a girl who wants a break in your movie approach you? Other than, bringing a portfolio and stuff, how does it work in the industry? ইন্ডাস্ট্রি একটা এগুলো ভীষণ ভ্যারিয়েবল, একভাবে অ্যাপ্রোচ করা হয়, বা একজনের এক রকমের। And then how do you react? এত কিছু তো তাকে বোঝাতে পারবে না, আমার এথিক্স। আমার অত সময় কোথায় তাদের অত বোঝানোর? আমি দায়ী নিয়েছি নাকি? ঠিকানাই নিত তাদের বোঝানোর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইগনোর। হোয়াট ওয়েন্ট রং ইন দ্য ম্যারেজ? যে কোনো ম্যারেজ ওয়ার্ক করে না, তার জন্য একজন মানুষ কখনো দায়ী হয় না, এক হাতে কখনো তালি বাজে না। তোমার ভুলটা কী ছিল? আমার মনে হয় কিছু কিছু জিনিস ভীষণ পার্সোনাল স্পেসে থাকা উচিত। মানে যদি আমি কোনোদিন ভবিষ্যতে বিয়ে করি, যেটা না করার সম্ভাবনাটা বেশি, সো যদি কোনোদিন বিয়ে করি, এইটাতে যে ভুলগুলো হয়েছে সেটা যাতে রিপিট না হয় সেই চেষ্টাটা। আমার ম্যারেজটা ওয়ার্কআউট করেনি কারণ যে কোনো লোক যারা মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেখানে অনেক শ্যাডোজ অফ ডাউটস থাকে ম্যারেজে। না, দ্যাট ওয়াজ নট দ্য কোয়েশ্চেন ইন আওয়ার কেস। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? ইটস ভেরি পার্সোনাল কাইন্ড অফ থিং। So why is saying that you don't want to remarry? If I at all, if I at all. Why is there an if? হ্যাঁ, মানে ন্যাড়া কভার বিল তো লাগে। One is good enough.
Coming back, we are talking about producers in Bengal. So there are these whole lot of rich businessmen wanting to diversify into filmmaking, Marwaris, politically backed producers, right? And large production houses. Couple of them corporatized. এখানে কর্পোরেটাইজ কেউ না, বলতেই শোনায়। আচ্ছা, ইটস মোর অফ ওই টপ হেভি টাইপ। ওই মানে প্রডিউসার, তাকে সাহায্য করার জন্য প্রচুর এমপ্লয়িজ আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইটস নট আ প্রপার কর্পোরেটাইজ বম্বেতে যেরকম আছে বা সাউথে আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রচুর ডিফারেন্স, হিউজ ডিফারেন্স, ডিফারেন্ট সেগমেন্টস, ডিফারেন্ট এমপ্লয়িজ, ডিফারেন্ট জব রোল। কলকাতায় থেকে এই তিনটে সেগমেন্টকে বাদ দিয়ে তুমি কি গ্রো করতে পারবে? কোথাও না কোথাও এদেরকে তো দরকার টু ফ্রিকুয়েন্টলি প্রডিউস মুভিজ। হ্যাঁ, আমি কি বললাম, মানে আমি যেমন খুব কম কাজ করি, আমার বছরে 2টো ছবি না করলেও চলে, বা করতে চাইও না, আমার 2 বছরে একটা ছবি করলেই এনাফ। সো সেই জন্য বললাম যে মানে আমার সঙ্গে যদি, আমি তো একবারও বলিনি এদের সঙ্গে কাজ করবো না, তো ওনারা যদি মানে আমি যে ধরনের কাজ করতে চাই বা আমার টেম্পারামেন্ট, আমার সবার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক, দেখা হয়, কথা হয়, তো যদি আমি যেরকম কাজ করতে চাই সেই কাজকে উৎসাহিত করার মতো বা ব্যাক করার মতো ওনাদের যদি উৎসাহ থাকে, কেন কাজ করবো না? When you get married next, জানি না, তার জন্য that's okay, but whenever you get married, what would you prefer? A girl who doesn't belong to your industry, যেখানে somebody who shares similar value system from the industry? Value system তো definitely is a must, family background and all the stuff, মানে না, from the industry. হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে ইন্ডাস্ট্রি, মানে ওটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। বাট অল ইন্ডাস্ট্রি গার্লস বাইরে থেকে আমাদের মতো সাধারণ লোক যেটা ভাবে, দে আর ফাস্ট ওয়ান্স। সো উড ইউ প্রেফার সামবডি ফ্রম আউটসাইড দ্য ইন্ডাস্ট্রি? নট রিয়েলি, মানে আমি তো অনেকের সঙ্গেই মানে যথেষ্ট বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সো আমি তো দেখেছি, নট রিয়েলি। বাট যেটা হয় নর্মালি আমার সঙ্গে ক্লিক করে, ভাইব ম্যাচ করে, মানে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড যিনি ছিলেন, সো শি ওয়াজ আ অ্যাস্ট্রোফিজিসিস্ট। আচ্ছা, এখন সার্নে চাকরি করে, সো উই আর স্টিল ইন টাচ, বাট শি ইজ সেটেলড ইন সার্নে, ওখানে ইউরোপের রয়েছে। সো ইজ শি প্রাউড অফ ইউ? আই গেস। Has she told you as much? Yes. So তো আমার, so success is always a benchmark, a barometer, যেখান থেকে always been যে কোনো লোক, when I asked you if she is proud of you, তখন বললে হ্যাঁ। যদি আজকে তুমি সাকসেসফুল মুভি মেকার না হতে, তাহলে উত্তরটা না হতো। I guess এটা তো সবসময় দেখা হয়, মানে আমাদেরকে যতই যা কিছু বলা হোক, মানে there is nothing called true love. একটা পুরুষের গ্রহণযোগ্যতার বেঞ্চমার্ক হচ্ছে তার প্রফেশনাল সাকসেস অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, আর একটা মহিলার গ্রহণযোগ্যতা হচ্ছে তার সৌন্দর্য। Nothing called true love. একটা সার্টেন এজের পর ওটা ওই টিনেজে থাকে ট্রু লাভ, তারপরে এটা হচ্ছে ওই, আমি তো উল্টো ভাবতাম যে প্রাপ্তবয়স্কদের মধ্যে ট্রু লাভ বেশি হয়, ইয়াংস্টার্সদের মধ্যে না। ওইটা প্রাপ্তবয়স্কদের যেটা মোরফা যেটা হয়, যে জিনিসটা কি দুজনের মধ্যে কি পাচ্ছে, সেই জিনিসটা সবসময় মাথায় আসে সবসময়। মানে একজন মহিলা দেখে যে আমার যিনি স্বামী হবেন বা আমার যিনি বয়ফ্রেন্ড হবেন সে কতটা সাকসেসফুল, তার সে আমাকে সেই কি বলবো, যে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দিতে পারবে কিনা, সেটা সবসময় দেখে। আর ট্রু লাভের উপরে মুভি করতে চাও নাকি খুব ইউটোপিয়ান? ট্রু লাভ ইজ টোটালি ইউটোপিয়ান। সো এটা যতটা বয়স বাড়ে ততটা লোকের ফিলিং হয়। একদমই সেটা বললাম তো, টিনেজ, প্রি স্কুল, প্রি কলেজ, ওই সময় জিনিসটা, ওই সময় যে প্রেমটা হয় সেটা কিন্তু সত্যি নিঃস্বার্থ প্রেম হয়, কিন্তু তারপরে কিন্তু স্বার্থ আসে। আর একটা ছেলে অবভিয়াসলি দেখে যে ঠিক আছে, মানে আমার এই প্রতিপত্তি রয়েছে, আমার এই প্রফেশনাল সাকসেস রয়েছে, আমার এত পয়সা কড়ি আছে, আমারও যে স্ত্রী হবে সেই প্রচন্ড সুন্দরী হবে, ট্রফি ওয়াইফ না, বাট মানে সৌন্দর্যের সঙ্গে যদি তার সঙ্গে প্রফেশনাল সাকসেসটা তারও যদি থাকে,
সেটা অ্যাড অন। আমার একটা ফেভারিট কোয়েশ্চেন আছে, আমি অনেককে জিজ্ঞেস করি। আমার অনেক বছর আগে অভিমান মুভিটা আমার দেখে মনে দাগ কেটে গেছিল। এটা কি ঠিক আমাদের দেশে, আমি বাইরের কথা বলছি না, একজন সাকসেসফুল মানুষের লাভার হোক ওয়াইফ হোক, সে যদি ততটা সাকসেসফুল হয় তার থেকে বেশি হয়, সে ম্যারেজ চলতে পারে না? এইটা তো একটা তো ইগো প্রবলেম আসে, কিন্তু সেই ইগো প্রবলেমটা যদি একই প্রফেশনে হয় তখন বেশি আসে। তাহলে তোমার ম্যারেজের ক্যান্ডিডেটকে সেইভাবে বেছে নিতে হবে আমার মনে হয়। নট থিংকিং অ্যাবাউট দ্যাট। না, এত চিন্তা ভাবনা করলে তখন সিনেমাটা কখন বানাবো? না, করছো। সিনেমাটার জন্য চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট সময় নেই, দ্যাট দ্য কাইন্ড অফ See, this is kind of a appearance that you put on. Not যে really. আমার কাছে সময় নেই, ও শেয়ারে ছিল না অমিতাভ বচ্চন, angry young man, I have no lovers, আমি একা, lonely, depressed. Why do you put this on? I'm not depressed at all. I'm not Come depressed on, at you should all. come and say yes. I'm you know, I have a host of girlfriends. I do have. সেটা Host of girlfriends. Yes, absolutely. তো আমি তো সেটা ডিনাই করছি না, বাট And do all of them know that you have host of girlfriends? yes, I'm very candid about that. So I বললাম না, So what are you, playboy? not really, একদমই না। তার জন্য তো সময় দরকার, তার জন্য তো সময় দিতে হবে। এখনই তুমি বললে যে আমি লোনার, বাড়িতে থাকি, শুধু একদমই বই তো। পড়ি। হ্যাঁ, তার জন্য তো ওই তো আমার আর অন্যকে সময় দেওয়ার মতো সময় নেই, আমার নিজের জন্য সময় আছে। ডিরেক্টরস এন্ড রাইটার্সদের খুব ইন্টারেস্টিংলি উইমেন ইন্সপায়ার করে অ্যাবসলিউটলি। ফর দ্য ক্যারেক্টার্স। পিকাসোর প্রতিটা পেন্টিং এর পেছনে একজন করে নারী ছিলেন। সো এই যে মুভিজ বানাচ্ছ, রাইট, কি ধরনের ইন্সপিরেশন কার কাছ থেকে পেয়েছো? না, ইউ হ্যাভ টু টেক নেমস, রাইট? টেল মি অ্যাবাউট ইউর পাস্ট রিলেশনশিপ, যেখান থেকে ইন্সপিরেশন নিয়ে তুমি একটা উইমেন ক্যারেক্টারকে ফ্লেশ আউট করেছো নিজের। কোনোদিনই সেটা হয়নি। বলবো না, আমি পার্সোনাল লাইফটা পুরো পার্সোনাল রাখি, কাজের জায়গাটা পুরো কাজের জায়গা। সো কাজের জায়গাতে যখন আমি ক্যারেক্টার ডেভেলপ করি বা কোনো কিছু একটা করি, সেটা আমার কাছে কিন্তু মানে তখন প্রতিটা ক্যারেক্টারই আমার কাছে বাচ্চার মতো। সো সেইটা আমি মানে ইটস এ ভেরি কনসিয়াস ডিসিশন। সো আই এম রুথলেস অ্যাবাউট দ্যাট। Saying that you want to do remarkable offbeat things. আজকে সবাই বাংলা মুভিজ কমার্শিয়ালি যারা বানাচ্ছে, তারা হায়দ্রাবাদকে কিংবা হিন্দিকে নকল করে বানাচ্ছে। সেই রোম্যান্স নেই বাংলা সিনেমায়। হ্যাঁ, অন্যরকম ছবি হচ্ছে, বাট এখন একটু ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। অনেক ডিরেক্টর রয়েছেন যারা অরিজিনাল কাজ করছেন। কোনোদিন এটা ভেবেছো যে আর একটা উত্তম কুমারকে খোঁজা যাক? সেটা যারা এখন রেগুলার কাজ করছে, প্রোডাকশন হাউস, যারা রেগুলার যে ডিরেক্টররা কাজ করছেন, তারা খুঁজুন। উত্তম কুমার হয়ে গেলে তারপর আমি নেবো আমার ছবিতে। ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক এক্সপেরিমেন্ট করা যাচ্ছে। আজকে পঞ্চায়েতের মতো মুভি ভাবাই যেত না কমার্শিয়ালি, অ্যান্ড ইটস ডুইং সো ওয়েল। তো তুমি কেন কমফোর্টেবল নও ওটিটিতে যেতে? পঞ্চায়েতের ডিরেক্টরের নাম কি? ওটিটি কি তোমাকে অনেক বেশি ক্রিয়েটিভ ফ্রিডম দেবে না? আরও বেশি মাথায় চড়ে বসে, কারণ ওখানে যারা ইন্ডাস্ট্রিতে জীবনে কিচ্ছু করতে পারে না, তারা টিভি চ্যানেল আর ওটিটির বস হয়ে বসে। আচ্ছা, তারা ওখানে ক্রিয়েটিভ হেড হবে। তাদের যদি অতটাই নাস থাকতো, তারা অতটাই যদি মানে ইন্ডাস্ট্রিতে লড়ার ক্ষমতা থাকতো, তারা তাহলে আজকে মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রিতে কাজ করতো। তারা এখান থেকে মানে সেরকমভাবে সুযোগ না পেয়ে আজকে গিয়ে তারা ওটিটির ক্রিয়েটিভ হেড, তাদের ক্রিয়েটিভ টিমের মধ্যে তারা গিয়ে বসে থাকে। এবার তারা ডিকটেট করবে এইভাবে এপিসোড শেষ করো, এইভাবে করো। যেদিন আমাকে বলবে স্যার এটা আপনি বানিয়ে দিন, যেটা বানিয়ে দেবেন সেটাই চালাবো, সেদিন আমি বানাবো। কলকাতাতে ইউভ গট আ লট অফ রেকগনিশন নাও, হইচইয়ের জন্য কেন করছো না? ওটিটি নেভারদিলেস, কিন্তু হইচই অনেক বেশি রেকগনাইজ করবে তোমার ক্রিয়েটিভ স্পেসকে, ফ্রিডমকে। একটা বাজেট ফ্যাক্টরও তো থাকে না, একটা বাজেট ফ্যাক্টরও থাকে। একটা নেটফ্লিক্স আমাকে যে বাজেট দিতে পারবে আজকে, তো হইচই বা আড্ডা টাইমস সেটা তো দিতে পারবে না, তাই না? তো সেটা তো একটা বড় ফ্যাক্টর। কেউ তোমায় অ্যাপ্রোচ করেছিল? অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়, মানে সবাই তো যারা রয়েছেন তারা সব বন্ধু বান্ধব পরিচিত। Subhrajit, I'm told that you're the most photographed director.
is it that you were the number one director or the first boy of Tollywood? না না একদমই না, বিকজ আই ডোন্ট বিলিভ ইন দ্য নাম্বার গেমস। আর ওই সেটা বিকজ আমি তো ওই র্যাট রেসের মধ্যে নেই, সো দ্যাটস দ্য রিজন আই এম নট ইনটু কাইন্ড অফ নাম্বার গেমস। শুভজিৎ, সানডে স্কুলতে কিভাবে কাটাও? বই পড়ে। How old are you? 48. 48? You are I've got a huge library. নিজের জীবনটা তো শেষ হয়ে গেল। কেন? এটা কে কিভাবে দেখে তার উপর নির্ভর করে, তাই না? সবার তো নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে জীবনে। আর ক বছর পরে তো বান্ধবী, গার্লফ্রেন্ড, বিয়ে করনি। 48 কেউ আর সাথে ঘুরবে না। না না, সে সব ঘুরবে। ইউ হ্যাভনার কত বছর বয়সে বিয়ে করেছিল? তুমি আমাকে এতক্ষণ গল্প করলাম, একটাও মনের কথা বললে না। ঠিক আছে, ক্যামেরাতে বললে না, বাট রিজার্ভ আ সানডে ফর মি, অলরাইট? অ্যান্ড ইউ গোনা গেট মি ইন্ট্রোডিউস টু ইউর গার্লফ্রেন্ড। ফ্রেন্ড অর ফ্রেন্ডস? না, অত তোমার নেই, right? You just have no idea. So anyway, the woman that you're getting married to. So you know, let's lunch with her. ক্যামেরাতে যেগুলো বললে না, I'll get to know from her. তার জন্য আগে একটা মানে কন্যা কম্পরি আছে, একটা জোগাড় করতে হবে। আগে জোগাড় করে নিই, তাহলে মানে আর প্রপার তো দেখাতে হবে। না, কি দরকার? এই টেনশন করবেন বুড়ো বয়সে।